সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আবার একটি নতুন এপিসোড, নতুন একজন অতিথি। যিনি তিনি আমার ভীষণ প্রিয়, আমি বিশ্বাস করি যে আপনাদের সবার খুবই প্রিয়। তিনি যে চরিত্রে অভিনয় করেন সেটাতে একেবারে জানপ্রাণ ঢেলে দেন এবং আপনাদের কাছে মনে হয় সেই চরিত্র একেবারে জীবন্ত হয়ে পর্দায় ফুটে উঠেছে। তিনি আর কেউ নন, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। ভালো আছেন শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের চারপাশে যে সময়টা, আসলে এত ঘটনার ঘনঘটা, আপনার চারপাশে সময়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? সময়টা একটু অস্থির। আমার মনে হয় সবাই আমরা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে, সার্বিকভাবে, সামাজিকভাবে একটু অস্থির সময়ের মধ্য দিয়ে তো যাচ্ছি আমরা সকলেই। একটা নতুন পট পরিবর্তন দেশের, শোবিজে কি তার প্রভাব পড়েছে? আপনি শোবিজের কর্মী হিসেবে কি বলবেন? আসলে যদি আমি আমার কথা বলি, আমি যেভাবে কাজ করি আমার কাজে আসলে প্রভাব পড়েনি। কারণ তুমি ব্যক্তিগতভাবে আসলে আমাকে চেনো, আমার সাথে তোমার বেশ মানে আমার সাথে, আমার কাজের সাথে তোমার যোগাযোগটা অনেক বেশি। সেই সুবাদে তুমি জানো যে আমি সারা বছরে আসলে একটা, দুটো, তিনটা কাজ করি। হ্যাঁ, এবং এই চর্চাটা আমি গত 10-15 বছর থেকে করছি। তো আমি কিন্তু আমার কাজের ধারাবাহিকতা একই আছে। আমি আসলে 15 বছর ধরেই বছরে কাজ করি 3-4টা। সো আমার কাজের ক্ষেত্রে প্রভাব পড়েনি, কিন্তু সার্বিকভাবে তুমি যে কথাটা বলেছো সেটা আমি বলবো যে ধরো আমার অন্য সহকর্মীদের কাছ থেকে বা তাদের গল্প শুনে যেটা বুঝতে পারি যে তুলনামূলকভাবে গত 1 বছর কাজের পরিমাণ সংখ্যা অনেক কমেছে। সম্প্রতি আপনার একাধিক উক্তি ইন্টারভিউয়ের, সেটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই প্রসঙ্গে একটু জানতে চাই আসলে, যে একটি ছিল যে আপনি বলছেন আমাদের দেশের নির্মাতাদের উল্লেখ করে যে তাদের যে প্রেমিকা অথবা স্ত্রী হলেই তারা শুধু তাদের ডিরেকশনে ভালো কাজগুলো তাদেরকে দিয়ে করিয়ে থাকেন। এরপরে সেই একই কথা জয়া আহসান আবার সম্প্রতি আরেকটি ইন্টারভিউতে বলেছেন। তাতে মনে হচ্ছে যে আসলে জিনিসটার একটা সত্যতা তো আছেই। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? সত্যি বলতে এটা নিয়ে আর কথা বলতে চাই না, কারণ আমার যা বলার সেটা আমি খুব স্পষ্ট করে বলেছি এবং এটাই এখানকার চিত্র। আমরা এখানে যারা কাজ করি বা আমরা বলতে আমি অভিনেতা, অভিনেত্রী, সাংবাদিক, একই সেক্টর, তোমরাও এটা জানো এই চিত্রটা, যে পরিচালকদের স্ত্রী এবং বান্ধবী যে যতদিন থাকে ততদিন কাস্টিং, বিবাহ বা প্রেম কেটে গেলে আর কাস্টিং থাকে না। তো ওটা তো আসলে অভিনেতা হিসেবে তাকে কাস্ট করা হয় না। অনেক পরিচালকই বলেন যে আমার ঘরের অভিনেত্রী, তো আমি কমফোর্টেবল, কেন কাজ করব না। কিন্তু যখন আর ঘরের অভিনেত্রী থাকেন না, প্রেমটা যখন ভেঙে যায়, বিয়েটা যখন ভেঙে যায়, তখন তিনি তো আর একটি পাসিং শটেও কাস্টিং পান না। তো এটা তো অভিনেত্রী হিসেবে কাস্ট করা না, এটি একেবারেই একটি অত্যন্ত নিম্নমানের স্বজনপ্রীতি। দেখো পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই এগুলো আছে, কম বেশি, কিন্তু আমাদের এখানে নাটকের ইন্ডাস্ট্রিতে এটা এতটা তীব্র পরিমাণে, এবং সবচাইতে বড় বড় মাথা যারা, তারা এটার চর্চা করেন। এবং আমি বড়জোর এখানে 20 বছর কাজ করার পরে এটুকু আশা করতে পারি যে একদিন অডিশনের মাধ্যমে সঠিক শিল্পী নির্বাচনের চর্চার ভেতর দিয়ে আমরা যাব। এছাড়া আর কিছু বলার নেই। আমি যা বলেছি তোমরা সকলেই সেটা জানো। এবং আরও একটা আপনার উক্তির কথা যেহেতু আসছিল, দুটো উক্তি আমি উল্লেখ করতে চাই। যে আপনি বলেছেন যে পোশাক কখনো খারাপ বা ভালো হয় না, ভালো হয় তার কাজ, মানুষের কাজই হয় ভালো অথবা খারাপ। আমাদের এইটা একটু ব্যাখ্যা করুন, কারণ ওই ইন্টারভিউতে এটার ব্যাখ্যা ছিল না। আমরা আসলে মানসিকভাবে এত বেশি কি বলবো, আমি ধরো 21শ শতাব্দীতে এসে এই গ্লোবালাইজেশনের যুগে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে, তার সোশ্যাল মিডিয়াটা তো কোনো রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম না, কোনো এলাকা বিভাগ ভিত্তিক প্ল্যাটফর্ম না, এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে তুমি পৃথিবীর সকল দেশের সকলকেই দেখতে পাবে, শুধু অভিনেতা অভিনেত্রী না, সকল মাধ্যমের মানুষকেই দেখতে পাবে। এই বিশ্বায়নের যুগে এসে, গ্লোবালাইজেশনের যুগে এসে পোশাকই একটা মানুষের, ধরো আমি সারাক্ষণ শাড়ি পরে, লম্বা হাতা ব্লাউজ পরে থাকি, আমি একজন সরকারি কর্মচারী, আমি ঘুষ খাই, অপরাধ তো হয়, অশালীন তো হয় কর্ম,
সুদ খাওয়া, ঘুষ খাওয়া, কালোবাজারি করা, ধর্ষণ করা, শিশু বলাৎকার, এ সমস্ত এত বিশাল বিশাল অপরাধ আমরা এমনভাবে কি বলবো সামাজিকভাবে ইয়ে করে নিয়েছি যেন এসবই স্বাভাবিক। প্রতিদিন পত্রিকায় পড়ছি শিশু বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ছিনতাই রাহাজানি হচ্ছে। ওকে, সবই জীবনের সাথে ওকে, কিন্তু কোনো মেয়ে মানে যে কোনো সাধারণ মেয়ে যদি ওয়েস্টার্ন কাপড় পরে তাহলেই যেন পুরো জাতির সমাজের মাথা নষ্ট হয়ে যায়। আমি নিজে আসলে কোনোভাবেই বুঝতে পারি না যে আজকে আমি সালোয়ার কামিজ পরেছি তাতে আমি ভালো মানুষ, কালকে আমি ওয়েস্টার্ন কাপড় পরলাম তাতে আমি ভালো নারী, কালকে আমি ওয়েস্টার্ন কাপড় পরলাম তাতে আমি খারাপ নারী। এটা কিভাবে হতে পারে আমার মাথায় আসে না। এটা গেল একটা জিনিস, কারণ আমি মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যার যা ভালো লাগে, যে যেটাতে কমফোর্টেবল সে সেটা পরবে। যার শাড়ি পরতে ভালো লাগে সে শাড়ি পরবে, যার ওয়েস্টার্ন পরতে ভালো লাগে সে ওয়েস্টার্ন পরবে। এটা আমি মানুষ হিসেবে বিশ্বাস করি প্রতিটি মানুষের ক্ষেত্রে, এবং মানুষকে বিচার করা তার কাজের মাধ্যমে। আর অভিনেত্রী হিসেবে যদি বলো, আমাদের দেশে শাড়ি পরা, সালোয়ার কামিজ পরা, ওয়েস্টার্ন কাপড় পরা, সকল রকমের পোশাক পরা মানুষ আছে। একজন অভিনেত্রী হিসেবে আমার দায়িত্ব সকল রকমের, এটাই আমার কাজ, সকল শ্রেণীকে রিপ্রেজেন্ট করা। আমি শুধু একটি শ্রেণীকে, এটা মানে আমি যখন এটাই প্রতিষ্ঠা করব যে শাড়ি পরা মানুষ মানে ভালো মানুষ, যে মানুষটি ওয়েস্টার্ন পড়ছে তাকে আমি খারাপ মানুষ হিসেবে, এটা তো না। আমার তো একটা সামাজিক দায়বদ্ধতা আছে। একদম। এই যে সমাজে যে বিভিন্ন পেশার এবং পোশাকের বিভিন্ন লাইফস্টাইলের মানুষ আছে, এটা আসলে আমরা কাদের মাধ্যমে দেখতে পাবো? এটা কি আমরা একজন ডাক্তারের মাধ্যমে দেখতে পাবো, একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে দেখতে পাবো? সে তো শুধু তাকেই প্রেজেন্ট করে। এটা আমরা দেখতে পাবো অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে, যারা নানা চরিত্রে। এটা কিন্তু তাদেরই কাজ। অভিনেতা অভিনেত্রী মডেল, এটা তাদেরই কাজ, ঠিক আছে? একদম। এবং এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব যে আমাকে বোরখা পরা চরিত্রেও দেখা যাবে, শাড়ি পরা চরিত্রেও দেখা যাবে, ওয়েস্টার্ন গাউন পরা চরিত্রেও দেখা যাবে। যে এটা করতে পারছে সে তার পেশাগত দায়িত্ব পালন করছে সঠিকভাবে। যে এটা করতে পারছে না সেটা তার সীমাবদ্ধতা, ঠিক আছে? সেটা তার সীমাবদ্ধতা এবং একটি বিশেষ শ্রেণীর কাছে গ্রহণযোগ্য থাকার জন্য সেই চেষ্টাটা করছে। তুমি যে প্রশ্নটা আগের ইয়েতে বলেছিলে যে কাজ পাবার ধরনে অশালীনতা আছে, তুমি কাজ পাবার ধরনে অশালীনতার চর্চা করে তারপর পর্দায় লম্বা হাতা কাপড় পরে থাকা মানে তুমি শালীন মানুষ হতেই পারে না, এটা অসম্ভব। আমি নিশ্চিত তুমি বুঝেছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? এটা আমি বিশ্বাস করি। আর এই তো অনেক কথা তো বললাম। আর ব্যক্তি জীবনে তো আমি বলেছি আমি আসলে সারা জীবনই ওয়েস্টার্ন কাপড় পরি। তবে এখানে একটা জিনিস আমার মনে হয় যে ক্লিয়ার করা দরকার, যে দর্শক, হ্যাঁ এটা ঠিক যে আমাকে আসলে গত 20 বছরে বেশিরভাগ, আমি এই প্রশ্নটাতে আসতে চাচ্ছিলাম যে কেন, মানে আমি যদি বলি যে আমাদের দেশের অন্য মানে ধরেন ঢালিউডের কমার্শিয়াল হিরোইনরা তারা তো একদম ডে ওয়ান থেকেই ওই ধরনের কাপড় পরে অভ্যস্ত, তো তাদের এখানে হচ্ছে কমেন্ট খারাপ করে না তা না, নারী মাত্রই খারাপ কমেন্টের মাত্রাটা বেশি, সেখানে যদি একজন অভিনেত্রী হয় তাহলে আরও বেশি। কিন্তু আপনার আর যদি সেই তারকাদের মানে পার্সেন্টেজ আমি বিচার করি, আপনারটাতে একটু বেশি আজকাল আসে, কারণ আপনাকে একটা বিশেষ ইমেজে দেখে তারা অভ্যস্ত, কারণ আপনি ওই সীমাবদ্ধতার মধ্যে ছিলেন অনেক বছর। আপনি যদি কাজ শুরু করে থাকেন 2002 সালে, তো 2015 বা মানে আমি আসলে সিম্পলকে বলি 2005 থেকে শুরু করলে দেন 2020 পর্যন্ত যদি ধরি যে আপনি একটা বলয়ের মধ্যে ছিলেন, ওই জন্যই হয়তো বা মানতে কষ্ট হয় কিনা সেটা আপনি বলছিলেন। হ্যাঁ, তুমি যেটা বলেছো এটাই একেবারে ঠিক বিষয় দর্শকদের ক্ষেত্রে, কারণ সেই 2005-এর সিসিমপুর থেকে শুরু করে 2020-এর ফ্যামিলি ক্রাইসিস পর্যন্ত, এর মধ্যে গ্রামীণ ফোন বা ডাচ বাংলা ব্যাংক বা হালদা ছিটকিনি বা আমার যত কাজ দর্শকরা খুব পছন্দ করেছে, সব কাজে আমার চরিত্র একেবারে ঘরের মেয়ে, পাশের বাড়ির মেয়ে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমন মেয়ের চরিত্র। আমার একটা ইমেজ তৈরি হয়ে গেছে দর্শকের কাছে, সেটা আমি খুব ভালো করে বুঝি। সেখানে আমার মানে ইয়েটা হচ্ছে এমন যে সেই সময় আমার কাছে যেমন কাজের প্রস্তাব এসেছে, সেখান থেকে আমার যে কাজগুলোর ব্যাপারে আমি আগ্রহ বোধ করেছি সেটা যেমন সত্যি, বা মানে ধরো আমার মানে কি বলবো ওয়েট লস জার্নি, যেটা একেবারেই আমার ব্যক্তিগত জার্নি, কিন্তু সেটা কমপ্লিট হবার পর এতজন ডিজাইনার বা আমাকে তাদের ফ্যাশন মডেল বা রানওয়ে মডেল, শো স্টপার হিসেবে কাজের প্রস্তাব
আমাকে করেছেন, আমি প্রতিটি কাজ ভীষণ ভালোবেসে করেছি, বিশ্বাসের সাথে করেছি, ভালোবেসে করেছি, এবং আমি বিশ্বাস করি এটাই একজন অভিনেতার কাজ। আগে 10 বছর আগে আমাকে এরকম কাজে ভাবা হয়নি, এরকম কাজের প্রস্তাব আসেনি। যখন আমার কাছে কাজের প্রস্তাব এসেছে তখন আমি করেছি। আমার কাছে তার মানে আগে থেকে আপনি করতে চাইতেন কিন্তু আসতো না বিধায় করা হয়নি। যদি আমার কাছে প্রস্তাব আসতো তাহলে আমি অবশ্যই করতাম, কারণ আমি তো বিশ্বাসই করি না যে একজন নারী শাড়ি পরে থাকছেন মানে তিনি ভালো মানুষ, আর সেই নারীটি ওয়েস্টার্ন বা মিনি স্কার্ট পরছেন বলেই তিনি খারাপ মানুষ। আমি তো বিশ্বাসই করি না এই জিনিসটা। আমরা সবাই অ্যাকচুয়ালি বলতে গেলে মফস্বল থেকেই এসেছি এবং আমরা সরকারি স্কুলে পড়ে এসেছি, আমরা দুজনেই সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি। তো সুতরাং ওইটাই বলছিলাম যে তখনও কি এই চিন্তাটা ছিল নাকি আস্তে আস্তে যখন আপনি নিজেকে বই পড়া হোক বা আশেপাশের কিছু আরও কালচার্ড মানুষের সাথে মিশে হচ্ছে ওই জায়গাটা আর কি? এগুলো কিভাবে, সুন্দর প্রশ্ন করেছো, কিভাবে উত্তর দেবো। আমার আসলে বেড়ে ওঠার সাথে, তুমি যে বলছিলে মফস্বলে, আমি টাঙ্গাইলের সখীপুরে বড় হয়েছি, একটি উপজেলা শহর, থানা শহর। তো আমার বেড়ে ওঠার সাথে সিনেমা, নাটক, এগুলো, টেলিভিশন খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি মানে 93, 4, 5, 6 এই সময়টা প্রতি মাসে সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখতাম। এবং আমরা টিভি দেখে বলতেন যে বিপাশা হায়াতের মতো কিভাবে অভিনয় করা যায়, এবং টেলিভিশন দেখে আমার মানে শমী আপু, আমি শমী আপুর একেবারে অন্ধভক্ত ছিলাম, বিপাশা আপু তাদেরকে। এবং সেই সাথে সাথে সেই সময় টেলিভিশনে মুভি অফ দ্য উইকে ইংরেজি সিনেমা দেখাতো, সেসব দেখতাম। এবং মানে রানওয়ে শোগুলো দেখাতো, সে সব সময়ই আমার ভালো লাগে। ঠিক আছে, এগুলো হচ্ছে দেখে ভালো লাগা তৈরি হওয়া। আমার ওই বেড়ে ওঠার সাথে আমার কাছে আসলে বিপাশা হায়াত, শমী কায়সারও যতটুকু দূরত্বের মানুষ, আমার কাছে নমি ক্যাম্বেল, হ্যাঁ মানে নমি ক্যাম্বেল, সিন্ডি ক্রফোর্ডও আমার কাছে ততটুকু দূরত্বেরই মানুষ। মফস্বলের ওই মেয়ে কাউকেই তো ধরতে পারছি না বা চিনি না, সবাইকে আমি টিভিতেই দেখছি। হ্যাঁ, রাইট। এটা গেল আমার বেড়ে ওঠার গল্প। তারপর ধরো ঢাকায় এসে আমি নাচ শিখেছি বা থিয়েটার করেছি, তারপর আস্তে আস্তে টেলিভিশনে কাজ করেছি, বা আমার বিবাহিত জীবন। আমার ব্যক্তি জীবনে বিবাহিত জীবন বলতে আমার 16 বছর আমি বিবাহিত জীবন যাপন করছি। প্রতি বছর আমরা পারিবারিকভাবে একবার দেশের বাইরে যাই, এবং দেশের বাইরে গেলে আমি খুবই আরাম করে আমার পছন্দ মতো ওয়েস্টার্ন কাপড় পরেন। এটাই আমার লাইফ। বিচে গেলে বিচের যেটা ডিমান্ড করে যে কাপড়, প্রতিটি ছবি আমার, প্রতিটি মানে প্রতি বছরের ট্রাভেলের ছবি ফেসবুকে অ্যালবাম করে রাখা আছে। আচ্ছা, এমন না যেটা আমার কোনো গোপন জীবন, দিস ইজ মাই লাইফ। এবং সেটা বহু বছর ধরে, মানে আজ থেকে 15 বছর আগে আমার সুইমস্যুট পরা ছবি বালিতে গিয়ে, সেই একই জিনিস কাপড়ে আপনি আবার সেদিনও পরলেন। হ্যাঁ, এখন এটা নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ দর্শক আমাকে বেশি রিচ করছে এখন, মানে আপনার আইডিটা বেশি ফলো করছে এই টাইমে। সেটা তো সবার আইডি। তোমার আইডি কি 15 বছর আগে কেউ দেখতো? তাও ঠিক, জয়াপার আইডি 15 বছর আগে কেউ দেখতো? 15 বছর আগে তো সোশ্যাল মিডিয়া এত বেশি প্রভাব বিস্তার করেনি। সেটাই, এটা একটা সাময়িক ব্যাপার। ঠিক বলেছেন। একটু এই সাময়িক ব্যাপারের একটা কি বলবো, আমি ঘূর্ণিপাকের মধ্যে একটু পড়েছি। সুতরাং এই যে ওয়েট লস করা বা একটু নতুন করে জেনে, সবাই বলে যে রুনা খান 2.0 একটা নতুন ব্যাপার, এটা আসলে আগেই ছিল কিন্তু এটা জাস্ট এখন মানুষ দেখছে আর কি। পোশাকের কথা বললে আমি সারা জীবনে এরকম রনো, আমি বলছি তো তোমাকে, তুমি যাও গিয়ে আমার অ্যালবাম দেখো, আমার 15 বছর আগের, 10 বছর আগের, মানে আমার বিয়ের পরে যতগুলো বিদেশ ট্যুর তুমি দেখো না। তারপরে একটা প্রশ্ন কিন্তু এসে যায় যে এটা তো ছিলই, মানে এবং এখন মানে ইয়ে হচ্ছে, কিন্তু এই টাইমে এসে কি আপনার মনে হচ্ছে না যে সোশ্যাল মিডিয়া বলি বা চারপাশের মানুষের কথা বলি, মানে জেনারেলি একটা টক্সিসিটি বেড়ে গেছে, তাই কি মনে হয় আপনার নাকি? সে তো অবশ্যই বেড়েছে, এই জন্য বোধহয় বুলিংটাও বেশি। হ্যাঁ, এবং সেই বুলিংটাকেও রনো আমি এভাবে দেখি যে ধরো আজকে আমরা তিনজনই এখানে একটা কাজ করছি, ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাজ করছে, তুমি ক্যামেরার সামনে বসে, আর সে পেছনে। হ্যাঁ, ও সে পেছনে। তো আমি যেহেতু ক্যামেরার সামনে কাজ করি, কাজটা স্ক্রিনে দেখায়, কিছু মানুষ আমাকে চেনেন, তারই রিফ্লেকশন ওটা যে আমাকে নিয়ে একটু কথা বেশি হবে। ও যে ক্যামেরার পেছনে কাজ করছে, ওকে নিয়ে তো কথা হবে না, এটা আমার কাজের অংশ। এবং এটার মধ্যে মাথায় গাথাও আছে যে আমার পেশার সাথে কি কি জিনিস উপরে আসতে পারে আর কি, মানে আমার কাজের সাথে প্রশংসা যেমন আসবে, সমালোচনাও আসবে। আমি সবসময় এটা বলি যে যেই সমালোচনাতে যৌক্তিকতা থাকে, যেই গঠনমূলক সমালোচনা সব সময় অসাধারণ ব্যাপার। একদম গঠনমূলক সমালোচনার মধ্যে একজন অভিনেতা, অভিনেত্রী বা যে কোনো যারা আমরা এই সেক্টরে কাজ করি, তারা নিজের ভুলগুলোকে ধরতে পেরে সংশোধন করার সুযোগ পায়। আর যেগুলো চিন্তার সীমাবদ্ধতা থেকে আলোচনা
সেগুলোকে পাত্তা দেওয়ার কিচ্ছু নেই, আমার ধারণা কেউই দেয় না। আর পরিবার এবং আত্মীয় স্বজনরা আপনাকে কি কোনোভাবে মানা করে কিনা যে তুমি আগের মতোই তাহলে ওই ইমেজটাতে চোখ ফেরত যাও, এরকম কখনো শুনেছেন বা কখনো কোনো বন্ধুর কাছে এরকম মানে উপদেশ মানে আমাদের দেশে তো অনেক উপদেশ দেওয়া মানুষ চলে আসে আর কি, সেজন্য বললাম। মনে হয় যে আমার জীবনে তুমি তো আমার পরিবারকে চেনো, আমার বন্ধুদেরকেও তুমি জানো, তোমার মনে হয় যে আমাকে কেউ কোনো অযৌক্তিক কথা বললে সেটা মেনে নেওয়ার মানুষ আমি? বলে কিনা মানে মানবেন সেটা তো আলাদা, বলে তো কত কি বলে, কতজনে কত কি বলে। আর যারা আমার বন্ধু তারা তো আমাকে চেনে। আমার বিষয়টা হচ্ছে কি রণ, আমি একই জায়গায় স্থির একটা মানুষ। হ্যাঁ, আমি এর আগে একদিন বলছিলাম যে আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে পড়েছি তারা প্রত্যেকেই নাচ গান অভিনয় করতো, সেই জন্যই ওদের সাথে আমার বন্ধুত্বটা হয়েছে। শুধু সমমনা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন এই জায়গায় আছি, ওরা আসলে কেউ সংসারে কেউ চাকরিতে যার যার জীবনের দিকে চলে গেছে। এবং এই কর্মক্ষেত্রের কথাও যদি আমি বলি, আমি কিন্তু 20 বছর তোমাকে বললাম, আমি 20 বছর ধরে অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি এবং এর মধ্যে আমার কাছে যা যা কাজের প্রস্তাব এসেছে যেগুলো ভালো লেগেছে সেই কাজগুলো করেছি। আমি কিন্তু একই জায়গায় আছি। এখন তুমি বলতে পারো যে এই যে বিশাল পরিবর্তন, এই বিশাল পরিবর্তনে আমার কোনোই হাত নেই। একটা মানুষের ওজন বেড়েছিল, সেই মানুষটা ওজন কমাবার চেষ্টা করেছে তার ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য, সুস্থ থাকার চেষ্টা করার জন্য। তারপরে তার কাছে অনেক যে কাজগুলো এসেছে, কাজের প্রস্তাব এসেছে, সেগুলো মানে এই কাজের প্রস্তাবগুলো আমি আগেও বললাম যে যদি 10 বছর আগে আসতো আমি করতাম, কারণ আমি তো বিশ্বাসই করি না যে শাড়ি পরে থাকা মানেই তিনি শালীন মানুষ, ওয়েস্টার্ন কাপড় পরা মানেই তিনি অশালীন মানুষ। এটা কিভাবে সম্ভব হতে পারে এই মানে 21 শতাব্দীতে এসে? এটা আমার কাছে একটা বিস্ময়। আপনার অনেকগুলো ছবির খবর আমরা জানতে পেরেছি এবং সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এই ছবিগুলো সম্পর্কে যদি একটু বলেন, এবং আমি জানি যে চরিত্র নিয়ে খুবই খুঁতখুঁতে আপনি, কেন ছবিগুলো করলেন সেই বিষয়ে একটু জানান। ছবির কথা বলতে গেলে একটু আসলে মানে কোনটার কথা বলবো এটা একটু ইয়েতে পড়ে যায়, কারণ এরই মধ্যে আসলে আমার 3টা ছবির শুটিং শেষ করে রাখা আছে। হ্যাঁ, এবং সেই 3টা ছবির কথাও আমি বেশ গণমাধ্যমে অনেকবার কথা প্রসঙ্গে এসেছে যে একটি মাসুদ পথিকের পরিচালনায় বক, একটি কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় দাফন, আর একটি জাহিদ হোসেনের পরিচালনায় লীলামন্থন। এই 3টি সিনেমার শুটিং শেষ, শুধু লীলামন্থনের ডাবিং বাকি দুটো সিনেমার আমার ডাবিংও সম্পন্ন হয়ে গেছে। তো এবং এই কাজগুলো আমি প্রায় 2 বছর আগে সম্পন্ন করেছি। এই কাজগুলো কবে দর্শকদের সামনে আসবে সেটা আসলে পরিচালকরা ভালো বলতে পারবেন, কারণ অভিনেতা হিসেবে আমার সকল কাজ শেষ। আর আরেকটা সিনেমার কথা যে তুমি বলছিলে যে সিনেমা আলী জুলফিকার জাহেদির, ওটার নামই সিনেমা, তো সেই সিনেমাটাতে চুক্তিবদ্ধ হয়েছি এবছরের একেবারে মানে শীতে, এবং পরিচালক বলেছিলেন যে এই আগামী শীতে আমাদের শুটিং পরিকল্পনা, কিন্তু সেখানে আবার তিনি বলে রেখেছেন যে আসলে এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি যা বা সার্বিকভাবে যেহেতু ঢাকার বাইরে শুটিং করার ব্যাপার আছে আউটডোর, তো সব কিছু মিলে সার্বিক নিরাপত্তা, পুরো টিমের নিরাপত্তা, সেই সকল কিছু অনুযায়ী আসলে তিনি সিদ্ধান্ত নেবেন, হয়তো শুটিং ডেটটা আরেকটু পেছাতে পারে। আর এরই মধ্যে আমি ঠিক গত সপ্তাহেই আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, এবং ওখানেও মজার বিষয় হচ্ছে কন্ট্রাক্ট পেপারে ওরা লিখেছে যে আসলে দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে শুটিং। হ্যাঁ, সেই সিনেমাটি সাইদুর রানার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছি, ওটাও শুটিং হোক বা আমার ধারণা পরিচালকের টিম থেকেই জানানো হবে। আর আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতি, সেই চলচ্চিত্রটির নাম নিদ্রাসুর, ওটার শুটিং সম্পন্ন হয়েছে। এই তো। আর তুমি আরেকটা সিনেমার যে কথা বলছিলে, পুরনো, জি, উনাদিত্য সিনেমাটার শুটিং করেছিলাম আমরা 2008 সালে, আমার একেবারে স্পষ্ট মনে আছে। বেশ পুরনো। হ্যাঁ, বেশ পুরনো। এবং সে বছর আমি পরপর 3টি সিনেমার শুটিং করেছিলাম। প্রথমে রাজিবুল হোসেনের উনাদিত্য, তারপর করেছিলাম আশিস খন্দকার, আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় গুণী অভিনেতা, তার পরিচালনায় একটি সিনেমা বাথান। তারপর করেছিলাম এনামুল করিম নির্ঝরের পরিচালনায় একটি সিনেমা যেটির নাম ছিল নমুনা।
দুর্ভাগ্যই আমি বলবো, দুর্ভাগ্যবশত একটি সিনেমাও সে সময় মুক্তি পায়নি। এবং রাজিবুল হোসেনেরই আরও একটি সিনেমা, প্রথম সিনেমা বালুঘড়ি, যে সিনেমাটিতে কায়েস চৌধুরী অভিনয় করেছিলেন, ফারহানা মিলি আমাদের মনপুরার অভিনেত্রী, খুব পরে অনেক কাজ করেছে। মনপুরা তো একেবারে আমাদের সুপার হিট ছবি, গত 10-15-20 বছরের সবচাইতে হিট ছবির মধ্যে একটি। তো মিলি কাজ করেছে, আরও অনেক অভিনয়, ওয়াহিদা মল্লিক, জলি, আর অনেক অভিনয় শিল্পীরা আছেন। ওই সিনেমাটার শুটিং করেছিলাম আমরা 2005 সালে। তো রাজিবুল হোসেনের তখন কি 35 মিলিমিটারে কাজ করতেন? না, ডিজিটাল ফরম্যাটে। ও, তার মানে এই ছবিগুলো বোধহয় একদম ডিজিটাল যাত্রার শুরুর কাজ, একেবারে শুরুর কাজ। একদম আমরা জানি যে মানে নুরুল আলম আতিকের ডুবসাঁতারকে বলে যে ডিজিটাল ছবির মধ্যে বোধহয় প্রথম, কিন্তু এটা তো আরো আগের গল্প শুনছি, তাই না? এবং রাজিবুল হোসেন সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন ফিল্ম, এবং কায়েস ভাই সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। হ্যাঁ, উনি তো মারা গিয়েছেন পরে কিছু, মানে 2 বছর পরে। হ্যাঁ, এই কোভিডের সময়। তোমাকে আরো একটা স্মৃতির গল্প বলি। আমি জীবনে প্রথম, আমি তো সবসময় বলি যে আমার পেশাগত অভিনয় জীবন সিসিমপুরের মধ্য দিয়ে, তবে মানে পেশাগত বলতে আমি বোঝাই যে যখন একটি কাজ করে যে অর্থ আমি উপার্জন করছি, সেই অর্থ দিয়ে আমার পক্ষে জীবিকা নির্বাহ করা সম্ভব, তখন সেটি আমার পেশা। হ্যাঁ, তো সেটার সূত্রপাত সিসিমপুর 2004 সালে। তবে আমি জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম 2002 সালের 14ই ফেব্রুয়ারি, কায়েস চৌধুরী পরিচালিত একটি নাটক। আমার জীবনের প্রথম পরিচালক। বিটিভিতে না, সেটি এনটিভিতে প্রচার হয়েছে। টাঙ্গাইলে শুটিং করেছিলাম আমরা, মামুনুর রশিদ ছিলেন, আপনার নিজের এলাকাতে। হ্যাঁ, তো কায়েস ভাইয়ের সাথে ওই কাজটা করার পর, কায়েস ভাইয়ের পরিচালনায়, তারপর যখন রাজীব ভাই কায়েস ভাইয়ের স্টুডেন্ট ছিলেন, রাজীব ভাই যখন এই ফিল্ম ওইভাবে পরিচয়, আসলে কায়েস ভাই আমাকে, মানে রাজীব ভাইকে সাজেস্ট করেছিলেন যে এই চরিত্রটাতে রুনাকে কাস্ট করো, ও ভালো করবে, এরকম। তো ওই যে 2005 আর 2008, কত বছর আগে বলো, 20 বছর, তখন আসলে ছবিগুলো মুক্তি দেওয়া সম্ভব হয়নি। মাঝখানে ছবিগুলোর হার্ড কপি, মানে পেন ড্রাইভ হারিয়ে গিয়েছিল। এটা একটু লম্বা গল্প। পরিচালক অনেক কষ্ট করে যেসব উদ্ধার করতে পেরেছে, এবং তিনি এআই ফরম্যাটের মাধ্যমে এখন আবার নতুন করে মিউজিক সে সমস্ত কারেকশন করে ছবিগুলো মুক্তি দেবার, দুটো ছবি মুক্তি দেবার চেষ্টা, চিন্তা এবং চেষ্টা করছেন। বাহ, বিউটিফুল। এবার একটু জানতে চাই যে আমরা আপনার অভিনয় খুব পছন্দ করি এবং দর্শকরা আপনাকে যখনই অভিনয়ে দেখেন সেই চরিত্রে বিশ্বাস করেন, কিন্তু আমার কাছে একটা অভিজ্ঞতা দেখে, একটা মোমেন্টস দেখে মনে হয়েছিল মেরিল প্রথম আলোর, যে আপনি কি নিজের অভিনয়ে নিজে ডাউট ফিল করেন? নয়তো আপনি যখন পুরস্কার পেলেন তখন অত বেশি মানে বিগলিত কেন হয়ে গিয়েছিলেন? মেরিল প্রথম আলো, ওটা আমার জীবনে প্রথম নমিনেশন মেরিলের। আমি নমিনেশন পেয়েছিলাম জয়া আপার সাথে ছিটকিনির জন্য, জয়া আপা আর তিশা। আসলে আমার ধারণাই ছিল না যে, ধারণা বলতে প্রত্যাশা আর কি, প্রত্যাশা ছিল না। কারণ তুমি যদি কাজের মানের কথা বলো, এর চাইতে বহু বহু ভালো নাটক আমি জীবনে করেছি। আচ্ছা, 2008 সালে মোশাররফ করিম মেরিল প্রথম আলো পায় প্রথম যেবার, দেয়াল আলমারি, সেই নাটকের কেন্দ্রীয় চরিত্র নায়িকা আমি। হ্যাঁ, আমি পিতা মাতা পুত্র মৌমিতা নামে একটি নাটক করেছিলাম, যে নাটকের জন্য সবাই নমিনেশন পেয়েছিল। আমি মৌমিতা চরিত্রে, সেন্ট্রাল চরিত্রে আমি নমিনেশন, মানে আমি আসলে কোনোদিন আমি পর্যন্ত পুরস্কার আসতে পারে এটাই আমার ধারণার বাইরে ছিল। মানে এটা মনে হয়েছিল যে আমাকে তো দেয় না, তো মানে দেয় না বলতে হচ্ছে যে আমি নমিনেশন পাবো, সেটাই আমার কি বলবো, আমি জানি না বোঝাতে পারছি কিনা, মানে আমি এটা তো অভ্যস্ত না আর কি। আচ্ছা আচ্ছা, জীবনে এত এত ভালো ভালো কাজ করেছি, ওই যে বললাম অরণ্য আনোয়ারের দেয়াল আলমারি, গাজী রাকায়েতের খোড়া ঘোড়া, বা এই যে এখনকার যে সিনেমাগুলোর ট্রেলার দেখতে পাচ্ছ, সবাই বলছে এত ভালো কাজ, এত আগে, এরকম অসংখ্য নাটক আমি করেছি, জীবনে কোনোদিন নমিনেশন পাইনি। তো আমি ভেবেছি যে মানে নমিনেশন হলে ওটা বোধহয় একটু ওই জাস্ট নমিনেশন পর্যন্তই, আর সেখানে আবার জয়া আপার মতো, জয়া আপাকে আমি মানে অভিনেত্রী হিসেবে আমি খুব অন্য জায়গায় রাখি। আমার তো আসলে পাবার কোনোই সম্ভাবনা নেই। আমি ভীষণ অবাক হয়েছিলাম, আপ্লুত না, আমি বিস্মিত হয়েছিলাম। আপনি তো একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, কিন্তু আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে আপনি আরও একাধিকবার
পাবার যোগ্য ছিলেন কিন্তু আপনাকে হয়তো বা কোনোভাবে ম্যানিপুলেট করা হয়েছে বা কিছু? এটা তুমি এমন বিপদে ফেলা প্রশ্ন করো কেন বলো তো? না মানে আমার তো আপনার কাজ দেখেছি, ওই জার্নির জন্য বলছি আর কি। আমার মনে হয়নি। জাতীয় পুরস্কারের জুরি বোর্ডে যারা ছিলেন আসলে হয়তো না বললেও আমি ঠিক জানি না, চিটকিনি সিনেমার জন্য সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে ছিলেন আলমগীর ভাই। আমাকে কয়েকদিন আগেই অভিনেতা আলমগীর ভাই বলেছেন, রুনা আমাদের বিচারে তুমি পেয়েছিলে পুরস্কারটা। আচ্ছা, তার পরবর্তীতে এটা পরিবর্তন হয় বা হয়েছে আমাদের। আসলে তার পরের বছর সুচরিতা আপা, আমি প্রত্যেকের নাম ধরে ধরে বলছেন এবং শালও প্রায় বলে দিচ্ছেন, যেহেতু কালো মেঘের ভেলা মৃত্তিকা গুণের পরিচালনায় ছবি, এবং সুচরিতা আপা আমাকে ঢাকা ক্লাবে একটা সম্বর্ধনা ছিল অভিনেতা অভিনেত্রীদের, সেখানে আমাকে হাত ধরে বললেন যে রুনা তুমি যে কি ভালো অভিনয় করেছো এবং আমাদের জুরি বোর্ডের বিচারে তুমি সর্বোচ্চ নাম্বার পেয়েছো। তো কিন্তু হ্যাঁ, ওই দুটো ছিটকিনি এবং কালো মেঘের ভেলার জন্য পুরস্কার আমার নাম ঘোষণা হয়নি এবং আমার হাতে এসে পৌঁছায়নি। আমার হাতে এসে পৌঁছেছে হালদারটা। ঠিক আছে, এটা জুরি বোর্ডের মেম্বারদের কথা এবং আমি মেম্বারদের দুজনের। অনেকে মনে করে কি যে যেহেতু আমাদের দেশের অভিনেতা ও অভিনেত্রীদের অ্যাকচুয়ালি 40-এর পরে ক্যারিয়ারটা থাকে না, তো সেই ক্যারিয়ারটাকে বুস্ট করবার জন্য অথবা ভাইরাল হলে কাজ বেশি পাওয়া যায়, তাই জন্য কি আপনি এখন এত ভাইরাল? মানে এটা আমার প্রশ্ন না, এটা একেবারে আপনার কমেন্টে লেখে অনেক মানুষ। আমি কমেন্টটাকে অত বেশি গুরুত্ব দিই না। আপনার আশেপাশের অনেক অভিনয় শিল্পীরা বা আপনার কলিগরাও বলে থাকে, আমি নাম বলছি না, আপনি হয়তোবা নিজেও শুনেছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই প্রশ্নের কি উত্তর আপনি দেবেন? গত 4 বছরে আসলে আমার যত কাজ ভাইরাল হয়েছে অভিনেতা হিসেবে এবং মডেল হিসেবে, আমি কেবল কাজগুলো বিশ্বাস করে করেছি যে আমার এগুলো ভালো লেগেছে, এই চরিত্রগুলো আমি সেইগুলোর সাথে যুক্ত হয়েছি। এবং মানে ধরো অমিতাভ রেজা চৌধুরীর বোহেমিয়ান ঘোড়া, একটি দৃশ্য মিলিয়ন মিলিয়ন ভিউ এবং শত শত মিম রিল, বা কাজল আরিফিন অমির অসময়, একটি দৃশ্য মিলিয়ন মিলিয়ন ভিউ। এই যে নীলপদ্ম দেশের বাইরে পুরস্কার পেয়েছে, হ্যাঁ দেশের বাইরে পুরস্কার পেয়েছে। এবং আমার মডেল হিসেবে আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে গত 5 বছরে যত ছবি দেখেছো তার 98% ছবি পেশাগত ছবি, প্রফেশনাল মডেল হিসেবে রানওয়েতে হাঁটা অথবা ফ্যাশন মডেল হিসেবে শুট। এবং এই প্রতিটি কাজ যে ভাইরাল হয়েছে, আমি তো কাজগুলো ভালোবেসেই করেছি, ভাইরাল হওয়ার জন্য করিনি। তো তবে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে দর্শকরা আমার অভিনয়, আমি যখন যা করি সেটাই এত ভালোবাসেন অথবা এত আগ্রহ বোধ করেন। আমার ফটোশ্যুট, আমার রানওয়েতে হাঁটা, আমার ওটিটিতে অভিনয়, আমার সিনেমাতে অভিনয়, আমার ওয়েব ফিল্মে অভিনয়, সকল কিছুই ভাইরাল হয়। আমি ভীষণ কৃতজ্ঞ। অশেষ ধন্যবাদ জানাচ্ছি সময়ের গল্পকে সময় দেওয়ার জন্য। দর্শককে যদি কিছু বলেন। দর্শকদের জন্য অনেক ভালোবাসা, শুভকামনা। আর ওই যে একটু আগে রণর সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে 21 শতাব্দীতে এসে এই বিশ্বায়নের যুগে মাথার ভেতর অনেক কুয়াশা, অনেক ঘোলা, অনেক অন্ধকার নিয়ে বসবাস করার চাইতে আমাদের হাতের কাছেই সব আছে। প্রযুক্তির অসুবিধা যেমন আছে, প্রযুক্তি দিয়ে অন্যকে অসম্মান করা যায়, কটু কথা বলা যায়, প্রযুক্তি দিয়ে শেখাও যায়। পৃথিবীর দারুণ দারুণ সিনেমা, গান, সাহিত্য, বিশ্ব ইতিহাস, দেশের ইতিহাস, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের শেকড়, সব কিছু সম্পর্কে জানা যায়, শেখা যায়। আমরা যদি নিজে একটু জানতে চেষ্টা করি তাহলে আসলে সময়টা ভালো কাটবে। অন্যকে কটু কথা বলার চাইতে নিজে সমৃদ্ধ হতে পারবো, এটা একটা পথ হতে পারে।